কাদম্বরী বেশ ভালোই জানেন কোন কথা তার এই দেবরটির মনে বেশি জ্বালা ধরাবে। কোনো কবির অন্যের সঙ্গে তুলনা সহ্য করতে পারে না। এই কথা শুনলে রবি পুরনো কবিতা ছিঁড়ে ফেলে আবার নতুন করে লিখতে বসে। বিহারীলালকে ছাড়িয়ে যেতেই হবে, নতুন বৌঠানের কাছে সেই হবে একমাত্র কবি। কিন্তু কিছুতেই পারা যাচ্ছে না কেন? মাঝখানে রবি বিহারীলাল চক্রবর্তীকে অনুসরণ করারও চেষ্টা করেছিল। বাল্মীকি প্রতিমা তো বিহারীলালেরই সারদামঙ্গল থেকেই রচিত। তবে বিহারীলালের অনেক লাইনও ঢুকে গেছে। না, ওভাবে হবে না। রবি এর মধ্যে সাহিত্যকারের প্রতিভার পরিচয় দিয়েছে গদ্য রচনায়। 17-18 বছর বয়সে সে যেমন পরিচ্ছন্ন, নির্মোদ ও ধারালো গদ্য লিখেছে, তার তুলনা বাংলায় তো দূরের কথা, ভূভারতে নেই। এমনকি সারা পৃথিবীতেই বা তার বয়সে এমন অবিশ্রান্ত গদ্য লেখক আর কে আছে? তার গদ্যে রয়েছে যুক্তি, কৌতুক, শ্লেষ, নেই অকারণ উপমার বাহুল্য, নেই অনর্থক তৎসম শব্দ ঝংকারের প্রতি মোহ। যারা রবিকে শুধু স্কুল পালানোর ছেলে মনে করে, তারা জানে না রবির নিজস্ব পড়াশোনার বিস্তার কতখানি। তার প্রবন্ধের বিষয় রিয়া চিত্তে দন্তে, তাহার কাব্য নরমান জ্যোতি ও অ্যাংলো নরমান সাহিত্যে নিন্দাতত্ত্ব, নিঃস্বার্থ প্রেম, বস্তুগত ভাবগত কবিতা, সঙ্গীত ও ভাব, চিনে মরণের ব্যবসায়, গোলাম চোর, গেটে ও তাহার প্রণয়নী ইত্যাদি। এছাড়া ইউরোপ যাত্রী কোনো বঙ্গীয় যুবকের পত্র নামে ধারাবাহিকভাবে যেগুলি সে লিখেছে, তাতে ভারতীয় ইংরেজের সমাজে খুঁটিনাটি তুলনা, অল্প আঁচড়ে এক একটি চরিত্রকে জীবন্তভাবে ফুটিয়ে তোলা ও অসাধারণ পর্যবেক্ষণ শক্তির পরিচয় দিয়েছে। কিন্তু পরিহাস এই যে গদ্য লেখক হিসেবে রবির কোনো সুনাম হয়নি। ভারতীয়তে কোনো রচনাতেই লেখকের নাম থাকে না। রবির কয়েকখানি কবিতার বই প্রকাশিত হয়ে গেছে। অনেকেই ঠাকুরবাড়ি এই ছোট ছেলেটিকে কবি হিসেবে চিনেছে। ওই তীক্ষ্ণ গদ্য রচনাগুলি কে লিখেছে কে জানে। তাছাড়া গদ্য তেমন গুরুত্বও পায় না। অনেকের কাছেই এখন কবিতাই প্রকৃত সাহিত্য, গদ্যটদ্য খবরের কাগজের ব্যাপার। হ্যাঁ, বঙ্কিমবাবু মহাকাব্যের বদলে গদ্য আখ্যায়িকা লিখেছেন বটে, সেগুলি বেশ জনপ্রিয় হয়েছে, মেয়েরা খুব পড়ে। তা বলে বঙ্কিম তো ভারতচন্দ্র কিংবা চণ্ডীদাসের চেয়ে বড় নন। বিলেত ঘুরে এসে পশ্চিমী সাহিত্যের সাম্প্রতিক ধারার সঙ্গে খানিকটা পরিচিত হয়ে রবি বুঝতে পেরেছে ভবিষ্যতে গদ্যেরই যুগ আসছে। ক্রমশ নাটক, নোভেল, কবিতার ওপরই আধিপত্য হবে। লম্বা লম্বা পদ্য লেখা মহাকাব্য আর কেউ পড়তে চাইবে না। বঙ্কিমবাবু পদ্য ছেড়ে গদ্যে এসেছেন, তিনি ঠিক পথই ধরেছেন। গদ্য লেখার জন্য বঙ্কিমের কি অহংকার! রবি 2-1 বার তার সঙ্গে দেখা করতে গিয়েছিল, বঙ্কিমবাবু পাত্তাই দেননি। প্রকাশ্যে তিনি রবির পিঠ চাপড়ান বটে, সেটা যেন খানিকটা করুণা। বাড়িতে গেলে কথাই বলতে চান না। বঙ্কিমের উপর টেক্কা দিতে গেলে রবিকে উপন্যাস লিখতে হবে। চন্দননগরে এসে সে একটা উপন্যাস লিখতে শুরু করেছে। ঐতিহাসিক উপন্যাসেরই বঙ্কিমের প্রাধান্য ও খ্যাতি। রবিও বেছে নিয়েছে ঐতিহাসিক পটভূমিকা, নাম দিয়েছেন বউ ঠাকুরানীর হাট। কবিতার মতন গদ্য রচনার সময়ও নতুন বৌঠানের ছায়া তার সামনে এসে দাঁড়ায়। এখানে লিখতে লিখতে একটা উপন্যাসের প্লটও তার মাথায় এসেছে। এক রহস্যময়ী রমণীকে ঘিরে দুজন পুরুষের প্রণয়দ্বন্দ্ব। তবে এই বিষয়টা নিয়ে এখনই লেখা ঠিক হবে কিনা সে বিষয়ে মনস্থির করতে পারছে না। সকালবেলা বাগানে প্রাতরাশ খেতে খেতে জ্যোতিরিন্দ্র বলল, ও রবি, তোকে একটা কথা বলতে ভুলে গেছি। কাল বিকেলে একজন লোক একটি পত্র নিয়ে এসেছিল। ত্রিপুরা রাজদরবারে দুজন দূত তোর সঙ্গে দেখা করতে চায়। রবি চমকে উঠে বলল, কেন? একটু দূরের চেয়ারে বসে কুরুশ কাঠি দিয়ে একটি পশমের আসন বুনছেন কাদম্বরী। তার মাঝখানে 2-1টি অক্ষর ফুটে উঠেছে। আসনটি কার জন্য বোনা হচ্ছে তা তিনি বলবেন না কিছুতেই। বোনা থামিয়ে তিনি কৌতূহলী হয়ে তাকালেন। জ্যোতিরিন্দ্র বললেন, কেন তা আমি জানবো কি করে? শুনেছি ত্রিপুরা রাজারা কলকাতায় থেকে মাস্টার ধরে নিয়ে যায়। তোকেও মাস্টার ঠাউরেছে নাকি? তোর তাহলে একটা হিল্লে হয়ে যাবে। কাদম্বরী ফিক করে হেসে বললেন, রবি হবে মাস্টার। জ্যোতিরিন্দ্র বললে, ও হ্যাঁ, মনে পড়েছে। ত্রিপুরার এখনকার রাজার নাম কি জানিস? বীরচন্দ্র না ভীরচন্দ্র? না, ওরা মাণিক্য হয়, বীরুমাণিক্য। ওই রাজার শখ নবরত্ন সভা বসাবার। আমাদের যদুভট্টকেও তো ওখানে নিয়ে গেছে। তোকে বোধ করি সভাকবি হিসেবে পাকড়ে নিয়ে যাবে। রবি বলল, জ্যোতি দাদা, আমি ওদের সঙ্গে দেখা করতে চাই না। কাদম্বরী বললেন, কেন? যাও না ত্রিপুরায়, তুমি বেশ রাজকবি হবে, কত সম্মান হবে। আমরা ত্রিপুরায় বেড়াতে যাব। রবির মুখে বেদনার রেখা ফুটে উঠল। সে একদৃষ্টিতে নতুন বৌঠানের দিকে চেয়ে রইল। জ্যোতি দাদা বললেন,
দেখা করবি না কিরে? আমি যে আসতে বলে দিয়েছি, এখনই এসে পড়বে। কি বলতে চায় শুনেই দেখ না। এইসব নেটিভ স্টেটের রাজারা এক একটি উৎকট জীব হয়। এদের কত রকম উদ্ভট খেয়ালের কথা যে শুনেছি। কেউ কুকুরের বিয়েতে লাখ টাকা খরচ করে, কেউ 500-700 বিয়ে করে। মান্ডুর সুলতান গিয়াসুদ্দিন তার হারেমে রেখেছিল নাকি 15,000 নারী। তার দেহরক্ষীরাও নারী, সিংহাসন ঘিরে থাকত নারীরা। সে বেটা সর্বক্ষণ স্ত্রীলোক ছাড়া কোনো পুরুষকে দেখতই না। আর একজন রাজার 6খানা পরোটা ভাজার জন্যে 30 সের ঘি খরচা হতো। এদের তো ডিম ফেল বাজেট নেই, সৈন্য নিয়ে কারোর সঙ্গে লড়তে হবে না, তাই টাকা পয়সা নিয়ে নয়ছয় করে। দেখ এই ত্রিপুরার বীরুমানিক্যর কোন বাই চেপেছে। কাদম্বরী বললেন, বাইরের লোক আসবে, আমি ভেতরে যাই। জ্যোতিরিন্দ্র বললেন, ওরা তো রাজার দূত। মেজ বৌদি লাট সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিল, তুমি এক রাজার দূতের সামনে থাকতে পারবে না কেন? কাদম্বরী তার কণ্ঠস্বরের অপ্রসন্নতা খানিকটা ঢেকে বললেন, তোমার মেজ বৌদি যা যা পারেন তা সব কি আমি পারি? কাদম্বরী থাকলেন না, চলে গেলেন। জ্যোতিরিন্দ্রনাথ রবিকে বললেন, সেবারে কি মজা হয়েছিল জানিস তো? লাট সাহেব কলকাতায় অনেককে ডেকেছেন, মেজদা মেজ বৌদিকেও সঙ্গে নিয়ে গিয়েছিল। আর তো কেউ বৌদের নিয়ে যায় না। সেখানে উপস্থিত হলেন পাথরেঘাটার প্রসন্ন ঠাকুর। উনি তো আমাদের জ্ঞাতি। প্রথমে মেজ বৌদিকে দেখে ভেবেছিলেন বেগম সেকেন্দার। ভূপালের ওই বেগম পুরুষ সেজে থাকতেন, পুরুষের মতন দরবারে বসেন। তারপর প্রসন্ন ঠাকুর যেই চিনতে পারলেন বেগম নয়, উনি ঠাকুর বাড়ির বউ, অমনি রেগে মেগে উঠে সেখান থেকে চলে গেলেন। রবি বলল, বেগম সেকেন্দার তার মেয়ের নাম দিয়েছিল শাহজাহান, তাই না? জ্যোতিরিন্দ্রনাথ বললেন, হ্যাঁ, খুব তেজি মহিলা, মুসলমান হলেও পর্দা ফর্দা ছিঁড়ে ফেলেছে। একটু পরেই এসে পড়লেন রাধারমণ ও শশীভূষণ, সঙ্গে একজন ভিত্তর হাতে উপহার দ্রব্যের একটি ডালি। জ্যোতিরিন্দ্রনাথ ওদের বৈঠকখানা ঘরে এনে বসালেন। রাধারমণ বললেন, আমরা রবীন্দ্রবাবুর সঙ্গে দেখা করতে এসেছি। যতীন্দ্রবাবু বললেন, এই তো আমার ছোট ভাই রবি। রাধারমণ ও শশীভূষণ দুজনেই বিস্মিতভাবে চেয়ে রইলেন। এই সদ্য যুবকটির চোখে মুখে এখনও লেগে আছে কৈশোরের লাবণ্য, তার দৃষ্টি সলজ্জ। রাধারমণ আবার জিজ্ঞেস করলেন, ইনিই ভগ্নহৃদয় কাব্যটি লিখেছেন? জ্যোতিরিন্দ্রনাথ বললেন, বিলক্ষণ, রবির আরও বই বেরিয়েছে। রাধারমণ এবারে গদগদভাবে বললেন, হে কবি, আপনাকে আমরা শ্রদ্ধা জানাতে এসেছি। ত্রিপুরার মহামান্য মহারাজ শ্রীল শ্রীযুক্ত বীরচন্দ্র মাণিক্য আপনার কাব্যখানি পড়ে মোহিত হয়েছেন। তিনি আপনাকে একটি মানপত্র পাঠিয়েছেন, সঙ্গে কিছু প্রীতির নিদর্শন। জ্যোতিরিন্দ্রনাথ উৎসাহের সঙ্গে বললেন, বাহ, এ তো খুব ভালো কথা। শ্রীমান রবির খ্যাতি অনেক দূর ছড়িয়ে গেছে দেখছি। মানপত্রখানি রাধারমণেরই রচনা। সেটি পাঠ করে শোনালেন। তারপর সবিস্তারে বলতে লাগলেন নিদারুণ শোকাগ্রস্ত অবস্থায় কীভাবে মহারাজ এই কাব্যগ্রন্থটি আবিষ্কার করেন, এর কবিতাগুলি থেকে তিনি কতখানি সান্ত্বনা পেয়েছেন। মহারাজ স্বয়ং একজন কবি, তিনি কবিতার মর্ম বোঝেন। শুনতে শুনতে রবি সংকুচিত হয়ে যাচ্ছে, ভেতরে ভেতরে খানিকটা গর্বও বোধ করছে ঠিকই। ভগ্নহৃদয়ের কবিতাগুলি তাহলে এবারে ব্যর্থ নয়, একজন মানুষকে শোকে সান্ত্বনা দিতে পারে, যে সে মানুষ নয়, একজন মহারাজ এবং কবিতার সমাজদার। শশীভূষণ অনেকক্ষণ চুপ করেছিলেন। এবার বললেন, রবীন্দ্রবাবু, একটা কথা জিজ্ঞেস করতে পারি? কিছুকাল আগে ভারতী পত্রিকায় ছাপা হয়েছিল একটি সন্দর্ভ জুতা ব্যবস্থা, সেটি কি আপনার রচনা? রবি সম্মতিসূচক মাথা নাড়ল। শশীভূষণ বললে, আমি ঠিকই ধরেছি। আপনি যে ইউরোপ জাতি বঙ্গীয় যুবকের পত্র লিখতেন, নাম না থাকলেও আপনার লেখা বলে চেনা যায়। তার সঙ্গে এই রচনাটির ভাষা মিল ছিল। এই লেখাটি পড়েই আমি আপনার বিশেষ অনুরাগী হয়েছি। জ্যোতিরিন্দ্রনাথ জিজ্ঞেস করলেন, জুতা ব্যবস্থা কোন লেখাটারে? শশীভূষণ হঠাৎ উত্তেজিত হয়ে বললেন, কণ্ঠস্বর উচ্চগ্রামে তুলে বললেন, মশাই, সে লেখাটির মধ্যে বারুদ ঠাসা আছে। ইংরেজরা আমাদের যখন তখন অপমান করে, কেউ প্রতিবাদ করে না। ওই যে ট্যাশ ফিরিঙ্গিদের একটা কাগজ আছে, ইংলিশম্যান, সে কাগজে পর্যন্ত। রবি এবার ধীর স্বরে দাঁড়ার দিকে তাকিয়ে বলল, তুমি পড়েছ লেখাটা? ইংলিশম্যান কাগজে একবার লিখেছিল, ভারতীয়দের সঙ্গে কথা বলার আগে একবার লাথি মারতে হয়। কিক দেম অ্যান্ড দেন স্পিক টু দেম। আগে লাথ, পিচ্ছ বাত। আমি তার উত্তরে, শশীভূষণ বললেন, মুখের মতন জবাব দিয়েছিলেন। হিন্দু পেট্রিয়ট কাগজেও প্রতিবাদ করেছিল বটে, কিন্তু তেমন জোরালো না। আপনি বাঙালি জাতটাকেও বলেছেন কলকাতায় জুতো খাবে। পারফেক্ট পিস অফ পলিটিক্যাল রাইটিং। ওই লেখাটির জন্য বিশেষ করে অভিনন্দন জানাচ্ছি। ওই রকম আরও লিখুন। রাধারমণ ঈষৎ অসহিষ্ণুভাবে বললেন, শশী, এবার আমাদের উঠতে হবে। এর মধ্যে জলখাবার এসে গিয়েছিল। আর একটুক্ষণ ভদ্রতা বাক্যের বিনিময়ের পর ওরা দুজনেই বিদায় নিলেন।
দুই ভাই ওদের দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসার পর যতীন্দ্রনাথ বললেন, কি দিয়েছে দেখি। পুটলিটা খুলে দেখা গেল তার মধ্যে রয়েছে একটি শাল, একজোড়া ধুতি, একটি উত্তরীয়, হাতির দাঁতের তৈরি দুটি পুতুল, একটি ছোট্ট মখমলের তোড়ায় 5টি মোহর। যতীন্দ্রনাথ বললেন, তেমন কিছু রাজকীয় বলা যায় না, তবু মন্দ নয়। কিন্তু রবি, তোর রাজকবির চাকরিটা হলো না, মহারাজের কাছে অ্যাপ্লাই করে দেখলে পারিস। যতীন্দ্রনাথকে এবার বেরুতে হবে। সে গাড়ি জুততে বলে পোশাক বদলাতে গেলেন। রবি কাদম্বরীকে খুঁজল, কাছাকাছি কোথাও দেখতে পেল না। যতীদাদা চলে যাওয়ার পর তার শয়নকক্ষে উঁকি মারল, সেখানেও নেই। 2-4 বার ডেকেও সাড়া পাওয়া গেল না। তখন সে বাড়ি থেকে বেরিয়ে এসে বাগানে ঘুরতে লাগলো। কাদম্বরী একটি কাঁঠাল গাছে ঠেস দিয়ে গঙ্গার দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন, শূন্য উদাস দৃষ্টি। রবি কাছাকাছি গিয়ে ডাকলো, নতুন বউঠান। কাদম্বরী মুখ ফেরালেন, কোনো কথা বললেন। রবি ভেবেছিল বাইরের লোক দুটি চলে যাওয়া মাত্রই কাদম্বরী এসে খুঁটিয়ে খুঁটিয়ে সব কথা জিজ্ঞেস করবেন, মানপত্র ও উপহার দ্রব্যগুলি দেখবেন, রবির সঙ্গে খুনসুটি করবেন। কিন্তু এখন দেখা যাচ্ছে কাদম্বরীর কোনো আগ্রহই নেই। রবি বলল, ত্রিপুরার মহারাজ আমার ভগ্নহৃদয় বইটি খুব পছন্দ করেছেন। ওরা অনেক ভালো ভালো কথা বলে গেলেন। তুমি খুশি হওনি? কাদম্বরী আবেগহীন শুষ্ক কণ্ঠে বললেন, কেন খুশি হব না ভাই? তোমার মান বাড়লে আমাদের সকলেরই আনন্দ হয়। রবি বলল, ভগ্নহৃদয় বইখানি তো তোমারই, এ সম্মান তোমার। কাদম্বরী বললেন, আমার না ছাই। রবি বলল, ওরা কী সব জিনিসপত্র দিয়ে গেল তুমি দেখবে না? কাদম্বরী কয়েক পা এগিয়ে যেতে যেতে বললেন, দেখবক্ষণ পরে। রবি বলল, তোমার কি হয়েছে বলো তো, মন খারাপ? কাদম্বরী একটা ঝোপ পেরিয়ে গিয়ে বড় একটা আম গাছের ডালে টাঙানো দোলনায় বসলেন। একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, না, কিছু হয়নি। দূরে দাঁড়িয়ে রবি প্রচ্ছন্ন অভিমানের সঙ্গে জিজ্ঞেস করল, তুমি তখন আমাকে ত্রিপুরায় চলে যেতে বললে কেন? তুমি আমাকে দূরে ঠেলে দিতে চাও? কাদম্বরী বললেন, আমি দূরে ঠেলে দেবো কেন? তুমি নিজেই চলে যাবে। দিন দিন তোমার যশ হবে, তোমার কর্মক্ষেত্র বাড়বে, অনেক মানুষ তোমাকে চাইবে, তুমি আমাদের ছেড়ে চলে যাবে, সেটাই তো স্বাভাবিক। তুমি যত বিখ্যাত হবে তত তুমি সর্বসাধারণের হয়ে যাবে। আমরা ছোট গণ্ডির মধ্যে তোমাকে ধরে রাখতে যাব কেন? রবি বলল, তোমাকে ছেড়ে আমি কোনোদিনও কোথাও যাব না, তা তুমি নিশ্চিত জানো। কাদম্বরী বললেন, না রবি, তা নয়। তোমার কবিতা আর আমাকে প্রথম শোনাবার সময় তুমি পাবে না, আমি তো নগণ্য। রবি বলল, নতুন বউঠান, তুমি এমন কথা আমাকে বলো না, বলো না। তোমাকে ছেড়ে আমি কোথাও থাকতে পারি না, তুমি আমার সব। কাদম্বরী বললেন, তুমি বিলেতে চলে গিয়েছিলে, তোমার নতুন দাদাও খুব ব্যস্ত, তার কত কাজ, আমার কাছে আসার সময় পান না। আমি দিনের পর দিন একা একা জোড়াসাগর বাড়িতে তেতলার ঘরে বন্দিনীর মতো, কেউ নেই, তুমি সর্বক্ষণ থাকতে পাশে, তুমিও ছিলে না গত বছর। রবি বললে, বিলেতে আমিও তো একা সর্বক্ষণ তোমার কথাই ভেবেছি, আমার সব লেখা তোমারই উদ্দেশ্যে, তা তুমি জানো না? ভারতীতে যে চিঠিগুলি ছাপা হয়েছিল সেগুলো তো আসলে তোমাকেই লেখা চিঠি, ভগ্নহৃদয়ের সব কবিতা তো তোমারই জন্য। কাদম্বরী বাহুতে মুখ গুজে একটুক্ষণ চুপ করে রইলেন, তারপর হঠাৎ মেজাজ পরিবর্তন করে তীক্ষ্ণ গলায় বললেন, ও হ্যাঁ, মনে পড়েছে, এতদিন তোমাকে বলা হয়নি, তুমি ভগ্নহৃদয়ের উপহারে শুধু শ্রীমতী হেকে লিখেছিলে কেন? রবি বলল, শুধু তোমার জন্যে। কাদম্বরী বললেন, ওরকম কেউ লেখে? রবি বলল, আর কেউ বুঝবে না, শুধু তুমি আর আমি বুঝব। তুমি হেমাঙ্গিনী, তুমি হেকেটি, এই লেখাগুলি তুমি আর আমি একরকম পড়ব, অন্যরা আর একরকম পড়বে। কাদম্বরী খানিকটা ভৎসনা সুরে বললেন, আহা কি বুদ্ধি! অলিকবাবু নাটকে তুমি অলিক আর আমি হেমাঙ্গিনী সেজেছিলুম, তা বুঝি অন্যরা জানে না? তুমি যে আমায় কখনো কখনো হেকেটি বলে ডাকো, তাও অন্যরা জানে। রবি বলল, জানুক গিয়ে, যে যা খুশি বুঝুক, আমার ইচ্ছা হয়েছে অমন লিখেছি। কাদম্বরী ভ্রুভঙ্গি করে বললেন, আহা হা হা, বাবুর ইচ্ছা হয়েছে বলে? কাদম্বরীর মেজাজ পরিবর্তনে রবি খুশি হয়ে উঠল। সে বলল, তুমি একটু বসো নতুন বউঠান, আমি এখনই আসছি। সে দৌড়ে চলে গেল বৈঠকখানা ঘরে, উপহারের পুটলিটা নিয়ে ফিরে এলো। কাদম্বরী তখন দোলনায় একটু একটু দুলছেন আর মৃদু মৃদু স্বরে গাইছেন। দোলনাটা থামিয়ে রবি কাদম্বরীর পায়ের কাছে বসল। মোহরের তোড়াটি ছোঁয়ালো কাদম্বরীর পায়ে। হাতির দাঁতের পুতুল দুটি তার কোলের ওপর ফেলে দিয়ে রবি বলল, এই নাও দেবী, এসব তোমার, আমার যা কিছু আছে সবই তোমার। কাদম্বরী কিছুই দেখলেন না, মুখটা ঝুঁকিয়ে এনে বললেন, আমার কিছুই চাই না ভানু, তুমি শুধু আমাকে একটা গান শোনাও। এইভাবে কাটতে লাগলো দিন। জ্যোতিদাদাকে প্রায় কলকাতায় যাতায়াত করতে হয়। তিনি একটি নতুন ব্যবসায়ের পরিকল্পনায় মেতেছেন। নানাবিধ লোকসানের ব্যবসায়ে যতীন্দ্রনাথের খুব উৎসাহ। তিনি সকালবেলা চলে যান, সন্ধ্যের আগে ফিরতে পারেন না।
সারা দিনমান নতুন বৌঠানের সঙ্গে শুধু রবি, আর কখনো গল্প করে মুখোমুখি বসে থাকে ঘন্টার পর ঘন্টা। কখনো ছুটোছুটি করে বাগানে, কখনো গলা মিলিয়ে গান করে, কখনো গাছ থেকে ফল পাড়ে, কখনো ঘাটের সিঁড়িতে বসে জলে পা ডুবিয়ে। নতুন বৌঠান যখন বনের মধ্যে ঝুলনায় দোলেন, রবি তখন গুচ্ছ গুচ্ছ ফুল তুলে এনে ফুল ডোরে সাজিয়ে সেটাকে সাজিয়ে দেন। যখন তারা গান করে না, গল্প করে না, তখন চুপ করে পরস্পরের দিকে শুধু চেয়ে থাকে। সেই নৈশব্দ অনেক বঙ্গময়। সন্ধেবেলা অন্ধকারে নদীতে ছলছল করে শব্দ হয় জলের। চলন্ত নৌকাগুলিতে দেখা যায় বিন্দু বিন্দু আলো। যে আলোটি খুব কাছে এগিয়ে আসে, সেদিকে উৎসুকভাবে তাকিয়ে থাকে ওরা দুজনে। এই বুঝি যতীন্দ্রনাথ ফিরে এলেন। ইদানিং তিনি বোটে যাওয়া আসা করছেন, কিন্তু প্রত্যাশা পূর্ণ হয় না। যতীন্দ্রনাথের প্রায়ই দেরি হয়। চন্দননগরের এই বাড়িতে আসা হয়েছিল শীতের শুরুতে। ক্রমে বসন্ত ও গ্রীষ্ম পেরিয়ে গেল। আকাশে জমেছে মেঘ। সেই মেঘের রং গাঢ় হচ্ছে। বর্ষা আসন্ন। নদীর স্রোত ভেসে যায় ফুলের মতন এক একটি দিন। রবি ও নতুন বৌঠান পরস্পরকে এত নিবিড়ভাবে কাছাকাছি থেকে কখনো পায়নি। দুজনের জন্য শুধু দুজন। এক একদিন দমকা হাওয়ায় সব কিছু এলোমেলো হয়ে যায়। চতুর্দিক প্রকৃতির আঁচল উড়ে বাড়ির সান্নিহিত জঙ্গলটিতে একটি আবরণ তৈরি হয়ে যায়। মনে হয় এই পৃথিবীতে এই জঙ্গল ছাড়া আর কিছু নেই। তখন তার মধ্যে হাত ধরাধরি করে ছোটে দুটি বিশুদ্ধ যুবক যুবতী। তাদের বুক কাঁপে বজ্রপাতের শব্দে। তবু কি মধুর সেই ভয়। গাছের পাতাগুলি ঝিলমিলিয়ে শব্দে যোগ দেয় তাদের হাসির উচ্ছলতায়। একদিন একটা বিপর্যয় হলো। সেদিন সকাল থেকে রবি লেখা নিয়ে মগ্ন। উপন্যাসটাতে বেশ মন বসেছে। একটানা 7 পাতা লেখার পর একটু থেমে দুটি কবিতা লিখে ফেলল। এখন তাকে বিদ্যাপতিতে পেয়ে বসেছে। বিদ্যাপতি নতুন বৌঠানের খুব প্রিয়। তিনি নিরালায় রবিকে ভানু নামে ডাকেন। রবি ভানুসিংহ ছদ্মনামে ব্রজবুলিতে বেশ কয়েকটি কবিতা লিখে ফেলেছে। সেরকম দুটি কবিতা শেষ করে সে আবার উপন্যাসে মনোনিবেশ করল। একসময় তার মনে হলো যে তার বেশ খিদে পেয়েছে। বেলা কত হলো কে জানে, কেউ তাকে খেতে ডাকেনি কেন। তারপরই খেয়াল হলো, ও আজ তো সেই পিকনিক হওয়ার কথা। এরকম আগে হয়েছে কয়েকবার। জ্যোতিদাদার খুব বনভোজনের শখ। আজ জঙ্গলের মধ্যে একটা বকুল গাছের তলায় নতুন বৌঠান রান্না করবেন। জ্যোতিদাদা আর রবি তাকে গান বাজনা শোনাবেন। মশলা না দিয়ে শুধু সঙ্গীত সহযোগে পঞ্চব্যঞ্জনের কেমন স্বাদ হয় তার পরীক্ষা। রবি ভুলে গিয়েছিল জ্যোতিদাদা নিশ্চয়ই ওখানে বসে আছেন। রবিকে ডেকে পাঠাননি কেন। কাগজপত্র এলোমেলো ছড়িয়ে রবি ছুটে বেরিয়ে গেল বাড়ি থেকে। জঙ্গলের মধ্যে নির্দিষ্ট জায়গাটিতে গিয়ে সে আরও অবাক হলো। উনুন সাজানো আছে, কিন্তু উনুন ধরেনি। রান্নার সরঞ্জাম ও দ্রব্য পরিপাটি করে গুছিয়ে রাখা হয়েছে, কিন্তু ছোঁয়া হয়নি কিছুই। একটা মোড়ায় পাথরের মূর্তির মতো বসে আছেন কাদম্বরী। জ্যোতিদাদার কোনো চিহ্ন নেই। রবি ঝপ করে হাঁটু গেড়ে বসে পড়ে হাত জোর করে বলল, ক্ষমা করো, ক্ষমা করো নতুন বৌঠান, আমি ভুলে গিয়েছিলাম। আমাকে তুমি একটিবারও ডাকলে না। আমি লেখা নিয়ে ডুবেছিলাম। কাদম্বরী যেন রবির কথা শুনতেই পেলেন না। রবি জিজ্ঞেস করলো, জ্যোতিদাদা কোথায়? এবারেও কোনো উত্তর নেই। রবি বলল, দাঁড়াও, আমি এক্ষুনি জ্যোতিদাদাকে ডেকে আনছি। সে আবার ছুটে গেল বাড়িতে। ভৃত্যদের কাছ থেকে খবর নিয়ে জানতে পারল যে জ্যোতিদাদা বেরিয়ে গেছেন ভোরবেলা। কখন ফিরবেন ঠিক নেই। রবি এবার ভয় পেয়ে গেল। নতুন বৌঠানের অভিমান অতি সাংঘাতিক। এই অভিমানে তিনি চেঁচামেচি করেন না, কাঁদেন না, তীব্র বিষাদে মগ্ন হয়ে যান। সেই সময় তিনি কথা বলতে চান না কিছুতেই। কিছুদিন আগে এইরকম একবার অভিমানের সময় নতুন বৌঠান আত্মহত্যা করতে গিয়েছিলেন। আজ রবি নিজেও দোষ করেছে। আবার ফিরে গিয়ে রবি নতুন বৌঠানের মান ভাঙানোর জন্য কাকুতি মিনতি করতে লাগলো। পা দুখানি জড়িয়ে ধরে টেনে নিল নিজের বুকে। কাদম্বরী তাতেও মুখ খুলল না। পা ছাড়িয়ে নিয়ে তিনি দৌড় দিলেন জঙ্গলের দিকে। রবি গেল পেছন পেছন। কাদম্বরী কিছুতেই ধরা দেবেন না। আকাশ অন্ধকার হয়ে গেছে। গম্ভীর গুরু গুরু শব্দে ডাকছে বাজ। হঠাৎ এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত চিরে ঝলসে বিদ্যুৎ উঠল। তারপরেই উঠল ঝড়, প্রবল ঝড়। মড়মড়িয়ে উঠল গাছপালা। গঙ্গার জল উত্তাল। রবি নতুন বৌঠানের হাত শক্ত করে চেপে ধরে বলল, চলো ঘরে চলো। এ সময় গাছতলায় দাঁড়ানো বিপজ্জনক। কাদম্বরী প্রবলভাবে মাথা নাড়ছেন, যেন তার আর ঘর নেই, তার ফেরা না ফেরা সমান। রবি তবু বলল, নতুন বৌঠান, আমি আর কোনোদিন তোমাকে দুঃখ দেবো না, শুধু আজ আমার কথা শোনো। কাদম্বরী তবু ছুটোছুটি করতে লাগলেন। এরই মধ্যে নামলো বৃষ্টি। বড় বড় ফোঁটায় বৃষ্টি, তারপর জলপ্রপাতের মতন বৃষ্টি। এখন আর কোথাও যাওয়া যাবে না। একটা বড় গাছের নিচে দাঁড়ালো দুজন।
এবারে কাদম্বরীর সরাসরি কাঁপতে লাগলো, তার দু চোখ থেকেও অঝরঝর অশ্রু মিশে গেল বৃষ্টির জলে। একসময় তিনি বললেন, রবি। রবি বলল, কি নতুন বৌঠান? কাদম্বরী আর কিছু বললেন না, গভীর একাগ্রতায় চেয়ে রইলেন রবির দিকে। কি বলতে গিয়ে তিনি থেমে গেলেন তাও রবি বুঝল না। সেও চেয়ে রইল, চোখে চোখে সেতুবন্ধন হলো। কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে কাদম্বরীকে, সেই রূপ যেন অপার্থিব। এখন তাকে মানবী বলা যায় না। রবি অস্ফুটভাবে বলতে লাগলো, দেবী দেবী। একটু পরে কাদম্বরী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। যে পাখির নীড় নষ্ট হয়ে গেছে তার দৃষ্টি সেরকম পাখির মতো অসহায়। তিনি আস্তে আস্তে বললেন, এ ভরা বাদর মোহ ভাদর শূন্য মন্দির ও মোর। এ ভরা বাদর। দু তিনবার সেই একই পংক্তি উচ্চারণ করে তিনি আবার বললেন, রবি, তুমি এর সুর জানো? আমাকে গেয়ে শোনাবে? রবি মনে মনে একটু গুনগুন করে সুর ভেজে নিল। তারপর তাতে বসিয়ে দিল মিশ্র মল্লারের সুর। দুজনেই ভিজে একেবারে সপসপে হয়ে গেছে। পাশাপাশি দাঁড়িয়ে হাত ধরে রবি নতুন বৌঠানকে গান শোনাতে লাগলো। এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির ও মোর। গল্প এখানেই শেষ নয়, সামনে আরও চমক আছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সঙ্গে থাকুন।